এবার ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বিমান কিনতে যাচ্ছে সরকার। ৭১কে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে এয়ারবাসকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বিমান খাত নিয়ে মোহন ইসলামের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব থাকছে আজ। ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার চুক্তি করেছে বিএনপি সরকার। আলোচনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে এই বিমান কিনতে হয়েছে তাদের। এমনকি ৩০ এপ্রিল ছিল চুক্তি করার শেষ দিন। এর মধ্যে চুক্তি সম্পন্ন না হলে জটিলতা বাড়ার সম্ভাবনা ছিল। তবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ৭১কে জানান, চুক্তি যাচাই বাছাই করেছেন তারা। কিন্তু অনির্বাচিত সরকার ছিল, তারা যে বিষয়গুলি করেছে সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এটা যদি আমরা করি তাতে করে জনগণের জন্য একটা বোঝা হবে না। এদিকে বাংলাদেশের কাছে এয়ারবাস কোম্পানির বিমান বিক্রি করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। পতিত আওয়ামী লীগের সময় এয়ারবাসের সঙ্গে প্রায় হয়ে যাওয়া চুক্তি থেমে যায়। এখন আবারও তৎপরতা বাড়িয়েছে ইউরোপ কেন্দ্রিক বিমান সংস্থাটি। প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য পরিবেশ ঠিক রাখতে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে এত ট্রেড ব্যালেন্স করার জন্য আমাদের দরকার। আমাদের যেমন আমেরিকান ট্রেড ব্যালেন্সের জন্য আমরা এটাও করেছি। তাতে করে আমরা এয়ারবাসের সঙ্গে যেভাবে কথা বলেছি, আমরা আশা করি যে এয়ারবাসও আমরা নিব এবং এয়ারবাসের কিছু প্রপোজাল আমরা পেয়েছি ইতিমধ্যেই। 4টি ওয়াইড বডি এয়ারক্রাফট তারা প্রপোজাল দিয়েছে। আমরা এটা যাচাই বাছাই করার জন্য দিয়েছি। আমরা নেগোশিয়েট করব প্রাইস। আমরা বোয়িংয়ের সঙ্গে নেগোশিয়েট করে 65% আমরা ডিসকাউন্ট নিয়েছি। আমরা সেই প্রপোজালও এয়ারবাসকেও দিয়েছি। এদিকে বোয়িং থেকে বিমান পাওয়া শুরু হবে ২০৩১ সাল থেকে। উড়োজাহাজ সংকট কাটাতে প্রতিষ্ঠানটি থেকে এয়ারক্রাফট লিজ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক চলছে। বুধবার সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। সভায় মোট ৩৯,৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হল পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা, যা মোট প্রস্তাবিত ব্যয়ের প্রায় ৮৮%। ৭ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হবে এবছরের জুলাইয়ে এবং শেষ হওয়ার কথা ২০৩৩ সালের জুনে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। বৈঠকের আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। হোসাইন, একনেক বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এবারের বৈঠকে উপস্থাপিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য থাকলে জানাবেন। অদিতি, যেমনটা বললেন, চলতি অর্থ বছরের ১১তম একনেক বৈঠক এবং বর্তমান সরকার বিএনপি সরকারের তৃতীয় একনেকের বৈঠক। এই বৈঠক সকাল 10টায় শুরু হয়েছে। এর আগে 9টা 20 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার দপ্তরে আসেন। এর পরবর্তীতে একনেকের সদস্যরা একে একে প্রবেশ করেন এবং 10টার শুরুতেই একনেকের বৈঠক শুরু হয়েছে। আপনি যেমনটা বললেন যে এবারের এই যে একনেকের বৈঠক, এই বৈঠকে মোট 16টি প্রকল্প উত্থাপন করা হবে। তোর মধ্যে পদ্মা ব্যারেজ যে প্রকল্পটি, সেই প্রকল্পটি সবথেকে বড় প্রকল্প, যেটির বাজেট বা ব্যয় ধরা হয়েছে ৩৪,০০০ কোটি টাকা এবং 16টি প্রকল্প মিলিয়ে ৩৯,০০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, ব্যয় প্রস্তাব করা হবে। তো এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প, সেই প্রকল্পটি কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটা বড় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সেচ সুবিধা,
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নদী শাসনের একটা বিষয় রয়েছে। ফলে এই পদ্মা ব্যারেজ যে প্রকল্প, সেই প্রকল্পকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের সময় অধিগ্রহণ নানা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। এই প্রকল্পের বাইরেও কিন্তু নারী ও শিশু কল্যাণ কেন্দ্র একটি প্রকল্প রয়েছে, পাশাপাশি উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প উত্থাপিত হবে এবং নির্বাচন কমিশনের ডাটাবেজ সংরক্ষণ প্রকল্পটিও কিন্তু উত্থাপিত হবে এবং এই প্রকল্পগুলোর মধ্যে কোন কোন প্রকল্পগুলো গৃহীত হবে সেটি পরবর্তীতে বৈঠক শেষে জানা যাবে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই বৈঠক পরবর্তী খবরগুলো আমরা জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে। 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির জন্য বদ্ধ কারখানা চালু করতে আসছে বিশেষ তহবিল। শুরুতে 100 কোটি টাকার ঋণ আছে এমন কারখানা এই সুযোগ পাবে, তবে এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, মালিকানা পরিবর্তন কিংবা সরকার নিজেই বন্ধ কারখানা চালু করতে পারে। আর একজন অর্থনীতিবিদ মনে করেন, পুরনো সমস্যা জিইয়ে রাখলে সমাধান মিলবে না। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। মে দিবসে শ্রমিক সমাবেশে বন্ধ কারখানা চালুর সুখবর জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারের মধ্যে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কারখানা চালু করতে আসছে বিশেষ তহবিল। যে তহবিল গঠনের আগে ব্যাংকগুলোর কাছে বন্ধ কারখানার তালিকা ও তাদের ঋণের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে, যদিও এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। টাকা দিয়েই যে সবগুলি ফ্যাক্টরিকে বন্ধ ফ্যাক্টরি চালু করা হবে তা না, এক একটার জন্য এক এক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে, যার যা লাগবে। এক কথায় কর্মসংস্থান মানে নবনির্বাচিত সরকারের ডিক্লারেশন যে 18 মাসের মধ্যে দেশে এবং দেশের বাইরে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হলে এই মুহূর্তে নতুন ফ্যাক্টরি যদি সৃষ্টি করতে হয়, সেটা তৈরি প্রোডাকশনে যেতে 2-3-4 বছর লেগে যাবে। তার চেয়ে যেগুলি বন্ধ বা কিছুটা দুর্বল অবস্থায় ধুকে চলছে, সেগুলোকে ফুল সুইং চালু করা যায় কিনা, সেটাই বাংলাদেশ ব্যাংকের প্রধান চ্যালেঞ্জ। বন্ধ কারখানা খোলার উদ্যোগকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, প্রয়োজনে মালিকানা পরিবর্তন করে হলেও কারখানা চালু রাখতে হবে। সব কোম্পানি যদি চালু রাখে, মালিকানা চেঞ্জ করে ভালো, কোনো অসুবিধা নাই। মালিকানা বা যারা চালাচ্ছিল কোম্পানি, ম্যানেজিং ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ, তাদের চেঞ্জ করো, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু যারা সাধারণ কর্মচারী তারা তো দোষ করে নাই, তাদের তো এটার উপরে ডিপেন্ড করতে, এই চাকরির উপরে। সেই জন্য বলতে পেটে লাথিটা মারে যাতে না, এটা আমি বলতে চাই জোর গলায়, তাহলেই অসুবিধা। তবে সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করলেন অর্থনীতিবিদ MM আকাশ। তিনি বলেন, পুরনো জঞ্জাল ছাপ না করে বরং সেটিকে আঁকড়ে রাখা হচ্ছে। খেলাপিদের শাস্তি না দিয়ে তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে। যেই ব্যাংকগুলোতে সাধারণ মানুষের টাকা ছিল, সেই টাকাটা যারা দিল না, মেরে দিল, তাদেরকে শাস্তি না দিয়ে সরকার তাদেরকে বেইল আউট করে টাকা দিল। তার মানে সরকার তো অপরাধের বোঝাটা নিজের কাঁধে নিল, কিন্তু অপরাধের বোঝাটা নিজের কাঁধে নিয়ে এই টাকাটা কোথা থেকে সে তুলবে? একটা সুযোগ ছিল যে পুরো ব্যবস্থাটাকে বদলানোর, কিন্তু আমি এখন পর্যন্ত বিএনপির যেসব পদক্ষেপ দেখছি তাতে আমি নিশ্চিত, যদি আমি বলি ডন শোজ দ্য ডাস্ক, সকালবেলায় সন্ধ্যায় কি হবে বোঝা যায়, এবং এটা ভুগবে বিএনপি, কারণ এটা যেই কুমির পালিয়ে গেছিল সেই কুমিরকে আবার খাল কেটে নিয়ে আসা হবে। অন্তত 10-12 জনকে কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল বলেও মনে করেন MM আকাশ। সব কিছুরই একটা সীমা থাকে, অন্তত 10-12 জনকে তো তারা একটা কঠোর শাস্তি দিতে পারত। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বদলে একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদকে বাছাই করেছে ভারত। দেশটির 2 জন বিশ্লেষক জানান, তিনি আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব প্রতিনিধি হয়ে।
আর সম্পর্কের জটিলতা কাটাতে বড় ভূমিকা রাখতে পারবেন বাংলাভাষী ত্রিবেদী। নয়াদিল্লি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভারতের অন্যতম দক্ষ রাজনীতিক দীনেশ ত্রিবেদী ৮০ দশকে কংগ্রেস রাজনীতি দিয়ে শুরু, পরে জনতা পার্টি হয়ে ঘনিষ্ঠ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসের হয়ে সদস্য হন রাজ্যসভা ও লোকসভা দুই কক্ষেই। দায়িত্ব পালন করেন রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী পদেও। তবে ২০২১ সালে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে নাটকীয়ভাবে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। এরপর আস্থাভাজন হন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের গণমাধ্যমে কখনো তাকে বলা হয়েছে টেকনোক্র্যাট রাজনীতিক, কখনো আবার পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারদর্শী নেতা। ভারত এর আগে ওয়াশিংটন, লন্ডন, মস্কো বা জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ মিশনে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দিয়েছে। তবে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশে এমন জ্যেষ্ঠ রাজনীতিককে হাই কমিশনার হিসেবে পাঠানো প্রায় নজিরবিহীন। environment as we have in Bangladesh. An excellent choice, very experienced political figure, parliamentarian. I think you will see that he will be able to move around and understand the society and be able to provide political solutions. কলকাতায় বেড়ে ওঠা ও পশ্চিমবঙ্গের রাজনীতি করা ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি যোগাযোগের আলোচনাও আছে ভারতের গণমাধ্যমে। My experience is certainly very senior, very seasoned and very experienced, and someone who understands the region very, very well. And he will be able to not just understand Bangladeshi politics or society or the economy, but he will also be able to transmit it back, not only to Delhi, but to the neighboring states, and be, I think, a very effective communicator of Bangladesh inside India. বিশ্লেষকরা বলছেন জুলাই অভ্যুত্থানের পর সম্পর্কের টানাপোড়েন আর আঞ্চলিক ভূরাজনীতি এবং চীনের বাড়তি প্রভাব সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন হিসাব কষছে দিল্লি। পলিটিক্যাল উইজডমে ওনাকে দেওয়া হয়েছে কিছু ভেবেচিন্তে। ওনার ওয়েস্ট বেঙ্গলের ব্যাকগ্রাউন্ড আছে, বাংলা কথা বলেন উনি, বেঙ্গলে অনেক রেখেছেন, বাংলা সাইকিটাকে বোঝেন, নুয়ান্সেসটাকে বোঝেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা দেশ ছাড়ছেন শিগগিরই। এরপর দায়িত্ব নেবেন দীনেশ ত্রিবেদী। নাদিয়া শারমিন, ৭১, নয়াদিল্লি, ভারত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও যাত্রীদের সুবিধায় শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ ছাড়া হয়েছে ২৩ মে টিকিট। সকালে পশ্চিমাঞ্চল আর দুপুরে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। রাজধানীর গবাদি পশুর খামারগুলোতে বিশাল দেহী পশু কোরবানি উপলক্ষে খামারিরা এগুলো বাজারজাত করবেন বলে জানাচ্ছেন। খামারগুলো যেন হয়ে উঠেছে হেভিওয়েট প্রতিযোগিতার মঞ্চ। কোথাও ১০০০ কেজির ফ্রিজিয়ান, কোথাও ৭ ফুট উচ্চতার বলদ। দাম চাওয়া হচ্ছে ১০ লাখ কিংবা তারও বেশি। জাত ওজনের কারণে এই পশুগুলোই এবারে রাজধানীর পশুর বাজারের সুপারস্টার। রিফাত আহমেদের ছবিতে ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। খামারের গেট খুলতেই যেন চোখে পড়ে এক দানব। প্রায় ১২০০ কেজি ওজনের বিশালাকৃতির ফ্লেগবি ষাঁড় দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে। দেখলেই বোঝা যায় এ যেন কোনো সাধারণ গরু নয়, পুরো খামারের সম্রাট। চোখ দুটো লালচে আভায় যেন সব সময়ই সতর্ক। কেউ কাছে গেলেই ভারী নিঃশ্বাসে বাতাস কেঁপে উঠছে। মুহূর্তেই মাটি আছড়ে নিজের শক্তির জানান দিচ্ছে সে। এই ষাঁড়টির যত্নে থাকছে বাড়তি সতর্কতা। কোরবানিকে সামনে রেখে দেশের বেশিরভাগ খামারেই লালন পালন করা হচ্ছে উন্নত জাতের পশু। তবে কেরানীগঞ্জের এই খামারে বসেছে ফ্লেগবি গরুর মেলা, যার কোনোটির ওজন প্রায় ১২০০ কেজি, কোনোটির ১ টন। এই খামারেই দেখা মিলবে ধবধবে সাদা রঙের দুটো বিশাল বলদের। দূর থেকে দেখলে যেন মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা দুটো শুভ্র পাহাড়।
উচ্চতা প্রায় 7 ফুট আর প্রতিটির ওজন 800 কেজি। গরু আমরা 2 বার গোসল করি, সকালে এবং বিকাল 2 বার গোসল করি, এবং সকালে এবং বিকালে আমরা খানা খাওয়াই 2 বার, দৈনিক 2 বার খানা খাওয়াই। খানা আমরা গম, ভুসি, ভুট্টা, আবার ডাবলি। 2026-এর কোরবানিকে কেন্দ্র করে প্রতিটি খামারেই চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কোনো খামারে রয়েছে ছোট আকারের গরু, কোনো খামারে বড় আকারের। বড় আকারের গরুর ক্ষেত্রে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন প্রায় 10 লাখ টাকারও বেশি। তাদের আশা স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় হলে পছন্দসই গরুগুলোর প্রত্যেকটি বিক্রি হবে। কেরানীগঞ্জেরই অপর একটি খামারে রয়েছে দেশের অন্যতম বড় আকারের এই ফ্রিজিয়ান গরুটি। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিদেশি চলচ্চিত্রের দৃশ্য বাস্তবে ধরা পড়েছে। প্রায় 1200 কেজি ওজনের এই দানবাকৃতির গরুটি এখন পুরো খামারের সব থেকে বড় আকর্ষণ। বড় আকারের তো আসলে সবাই নেয় না, 2-4টা আমাদের ফার্মের থেকে যে সব বিক্রি হয় বড় আকার তা না। ধরেন আমাদের কাছে 20টা থাকলো, ওর মধ্যে ধরেন 5টা বিক্রি হইলো, কিংবা 8টা 10টা বিক্রি হলো, 10টা আবার সামনে বছরের জন্য রাখা দিই আমরা। কোরবানির সামনে রেখে বড় আয়োজন আছে ঢাকার মোহাম্মদপুরের বিভিন্ন খামারেও, যেখানে 950 থেকে 1100 কেজি ওজনের গরুর সংখ্যা রয়েছে অনেক, যার সর্বনিম্ন দাম হাঁকা হচ্ছে 9 লক্ষ টাকা। গরুর পাশাপাশি এবারের বাজারে দেখা মিলবে গোলাপি মহিষেরও। সবচেয়ে বড় গরুর আমাদের কাছে 1150 কেজির কাছাকাছি ওজন আছে, এবং সবচেয়ে ছোট গরু যদি ওজন বলেন তাহলে 120 কেজি ওজন আছে। এই 2 ওজনের ভিতরে সব ধরনের প্রাইসের গরু রেখেছি, চেষ্টা করেছি। বিক্রেতারা বলছেন ঈদকে কেন্দ্র করে বড় আকারের গরুগুলো এবার বেশ আগেই কিনে রেখেছেন গ্রাহকেরা। হাটের ঝুঁকি কমাতে খামারের বিক্রি প্রতি বছরই বাড়ছে বলেও জানান তারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গ নিয়ে মারা গেছে 9 জন। এর মধ্যে 3 জনের নিশ্চিত হাম ও 6 জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, হাম পরিস্থিতি নিয়ে নতুন কি খবর আছে আপনার কাছে? বরগুনায় এখন কি অবস্থা? অদিতি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে হাম পরিস্থিতি কিন্তু বরগুনায় কয়েকদিন ধরে ধারাবাহিক অবস্থাতেই রয়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে 6 থেকে 7 জন 8 জন করে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বরগুনা যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে। এবং আমি যদি গত 24 ঘন্টার কথা বলি, যে এখন পর্যন্ত হাসপাতালের তথ্য অনুযায়ী নতুন করে 7 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে, এবং মোট ভর্তি রয়েছে এই হাসপাতালে 31 জন উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি রয়েছেন। এবং এখানের যদি চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু হামের যে রোগীরা রয়েছে, যে আক্রান্ত যারা রয়েছেন, তাদেরকে কিন্তু মেঝেতেই বেড দিয়ে তারপর কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাদাভাবে তাদের কিন্তু কোনো বেড নেই এখানে। কারণ আমরা এখানের যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে রোগীর পরিমাণ সহ্য অনুযায়ী বেশি হওয়ার কারণে তারা আসলে বেড দিতে পারছে না। এবং আমরা একটু কথা বলবো এখানে যা রোগীর স্বজনরা রয়েছে তাদের সাথে, আসলে এখানের সেবা কিভাবে তারা পাচ্ছেন এবং আসলে কি পরিস্থিতি। আসলে আপনার শিশুকে কবে ভর্তি করেছেন বা এখানের চিকিৎসা ব্যবস্থা কেমন? বাবুর ভর্তি করেছি আজ 5 তারিখ। বাবুর ঠান্ডা লাগিয়া নিউমোনিয়া হয়েছিল, এনেছিলাম 5 দিন। এরপর বাবুর হাম ধরা পড়ছে, আবার 5 তলায়। এখন চিকিৎসা ভালো চলতে আছে। চিকিৎসা ব্যবস্থা কেমন? ভালো। হ্যাঁ, যেমনটি শুনছিলেন অদিতি, যে আসলে এখানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বজনদের তেমন অভিযোগ নেই, কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে। স্বজনরা আমাদেরকে বারবারই জানিয়েছে যে এখানে ডাক্তার সংকট রয়েছে, যে প্রতিদিন মাত্র 1 জন ডাক্তার একবারের জন্য দেখতে আসেন। সেক্ষেত্রে যদি এই চিকিৎসক সংকট সমাধান করা যায়, সেক্ষেত্রে এই উপকূলবাসী কিন্তু যে চিকিৎসা সেটি কিন্তু নিশ্চিত হবে। সাগর, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, হাম পরিস্থিতির খবর নিয়ে বরগুনা থেকে সহকর্মী সাগর আকন যুক্ত ছিলেন এতক্ষণ। চিরসবুজ পাহাড়, নদী, নীল পানির লেক ও সাদা মাটির মিতালিতে ঘেরা নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা উপজেলা। প্রকৃতির অনন্য এই লীলাভূমিতে এবার বাজবে রেলের বাঁশি। পূর্বধলার জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণের দীর্ঘদিনের স্বপ্ন হাতছানি দিচ্ছে এলাকাবাসী ও পর্যটকদের। আজ এর সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী।
রাজেশ গৌড়ের তথ্য ও চিত্রে প্রতিবেদন। পর্যটনের অপার সম্ভাবনাময় দুর্গাপুর বিরিশিরিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রেল লাইনের, সেই স্বপ্ন বাস্তবায়নের আশা জাগিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বুধবার সম্ভাব্যতা যাচাই এলাকার সরেজমিনে যাচ্ছেন তিনি। সফর সঙ্গী হবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এই খবরে সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। ময়মনসিংহ থেকে জারিয়া জাঞ্জাল পর্যন্ত রেল লাইন রয়েছে। সেখান থেকে মাত্র 12 কিলোমিটার সম্প্রসারণ করলেই ট্রেন চলে যাবে মেঘালয় সীমান্তে। আমরা দুর্গাপুরের মানুষ আশায় বুক বেঁধে আছি যে আমাদের এই সুষম দুর্গাপুরে রেল আসবে, আমাদের রেল আসলে আমাদের পর্যটন শিল্পের সম্ভাবনা বাড়বে। আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত, এবং আমাদের জন্য যাতায়াতের একটা খুব সুবিধা হবে। এলাকার লোকজন বলছেন রেল লাইন চালু হলে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন হবে সাশ্রয়ী এবং সহজতর। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দুয়ার খুলবে। পর্যটন শিল্পের বিকাশেও এটি হবে এক বৈপ্লবিক পদক্ষেপ। ট্রান্সপোর্টে মালামাল আনি, অনেক সময় ভেঙে যায়, মালামালের অনেক ক্ষতি হয়। এই জন্য যদি রেল লাইনটা হয় আমাদের ব্যবসায়ীদের অনেক উপকার হবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও এই রেলপথ একটা অনন্য উচ্চতার অবদান রাখবে বলে আমরা সবাই আশা প্রকাশ করি। আমি কয়েকদিন পর হয়তো ময়মনসিংহ কলেজে ভর্তি হব, তখন এই দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাত্রাটা আমার জন্য খুবই সহজ এবং আরামদায়ক একটি যাত্রা হবে। সরকারি সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি বুধবার জারিয়া জাঞ্জাল রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে বিকেল 3টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। পিন্টু হাজং, ৭১। দর্শক, যেমনটি আমরা জানাচ্ছিলাম, নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্দেশ্যে সম্ভাব্যতা যাচাইয়ে ডেপুটি স্পিকারের পরিদর্শন আছে আজ। এ বিষয়ে জানবো সবশেষ খবর। সহকর্মী রাজেশ গৌড় আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজেশ, ডেপুটি স্পিকার সহ প্রতিনিধি দল কখন আসবে? রেললাইন নিয়ে দুর্গাপুর কলমাকান্দার মানুষের প্রত্যাশা কি? প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কিন্তু নেত্রকোনা সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কমলাকান্দা। এই দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলা নিয়ে গঠিত কিন্তু নেত্রকোনা 1 আসন। সেই নেত্রকোনা 1 আসন থেকে কিন্তু গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু জনগণের বিপুল ভোটে কিন্তু নির্বাচিত হয়েছিল। যে ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু নির্বাচনী জনসভায় উঠান বৈঠকে কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুর্গাপুরে রেল লাইন সম্প্রসারণের বিষয়ে তিনি একটি উদ্যোগ নেবেন। এরই পরিপ্রেক্ষিতে আজ কিন্তু দুর্গাপুরে কিন্তু এই পরিদর্শনে আসছেন রেল মন্ত্রণালয়ের রেলমন্ত্রী হাবিবুর রশিদ, তার সাথে রয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রয়েছেন রেল মহাপরিচালক আফজাল হোসেন। তারা কিন্তু তাদের সফরসূচির বিষয়ে আমাদের যে তথ্য রয়েছে, তারা কিন্তু দুপুর 12টায় কিন্তু জারিয়া জাঞ্জাল পূর্ব উপজেলার যে সেতু রয়েছে সেতু তারা পরিদর্শন করবে। এরপর বিকেল 3টায় কিন্তু রাজেশ, আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানবো এ বিষয়ে বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রাজেশ গৌড় আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতি হয়েছে রাজশাহীর নিচু এলাকার ধান চাষিদের। কৃষকরা বলছেন এবার বিঘা প্রতি কমপক্ষে 3 থেকে 4 মণ ধান কম হবে। যদিও কৃষি কর্মকর্তারা জানান বৃষ্টির ক্ষতি মোট উৎপাদনে প্রভাব ফেলবে না। এরই মধ্যে জেলায় 25% ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রাম, যেখানে যতদূর চোখ যায় দেখা মেলে প্রশস্ত ধান ক্ষেত। ক্ষেত জুড়ে পাকা ধানের শীষ। কদিন বাদেই ফসল ঘরে তোলার কথা, কিন্তু গেল কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু নিচু অঞ্চলের পাকা ধান। বৃষ্টিতে ধরেন ভিজে গেছে, যায় এই অবস্থা, পাড়ন টাড়ন সব ধান টান নষ্ট হয়ে গেছে। যে টাইমে আমাদের ধান পেকে উঠেছে সেই টাইমে বন্যাতে আমরা খুব কষ্টের ভিতর আছি, মানে ধান নিয়ে। কৃষকরা বলছেন নিচু এলাকাগুলোতে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভালো ফসল ঘরে তোলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি ঝড়ের কারণে আমরা ধান কাটে এলছি, আমাদের ধান পাইকা আছে, আপনার কাঁচাও আছে, আমরা পানি টানি সমস্যার কারণে তুলে এলছি আমরা ধান। দেখলে লিবে না ধান, এটা শুকানোর পরে গালিবে। 10 মণ ধান হইলে তখন শুকিয়ে হয়তো 8 মণ 9 মণ হইলো। একটা মানুষও বাসা থেকে অন্য জায়গার টাকা এনে না দিয়ে পূরণ করতে পারবে না।
ধান বেচে এতটা লস হবে, ধান কাটার সময় কষ্ট, এই যে বৃষ্টিতে ডাবল খরচ হয়েছে। তবে জেলায় ধানের সার্বিক পরিস্থিতি ভালো জানিয়ে চলতি বোরো মৌসুমে ধানের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবার কথা জানান কৃষি কর্মকর্তা। ইতোমধ্যেই আমাদের মাঠের রিপোর্ট থেকে যেটা পেয়েছি আমরা, আমাদের প্রায় 25% ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং গড় ফলন আশানুরূপ। আশা করছি আমাদের এবছর যে আমাদের রাজশাহী জেলার যে লক্ষ্যমাত্রা 3,92,000 মেট্রিক টন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, আশা করি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এবছর জেলায় 68,300 হেক্টর জমিতে চাষ করা 3,92,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। মানিকগঞ্জের শিবালয়ে অতিবৃষ্টিতে ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানি সরানোর ব্যবস্থা না থাকায় শত শত বিঘা জমির ইরি বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় তারা। এই অবস্থায় দ্রুত ইছামতি নদী পর্যন্ত ভরাট হয়ে যাওয়া খালটি খননের দাবি জানিয়েছেন কৃষকরা। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা অতিবৃষ্টিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি মৌজার শত শত বিঘা জমিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে বোরো ধান সহ বিভিন্ন ফসলে ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক কৃষক। এবারও কয়েকদিনের অতিবৃষ্টিতে কয়েকশো বিঘা আধা পাকা ইরি বোরো ধানের জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। বৃষ্টি নামলে খালে পানি বেজে ধান দুন তলায় যায়, চকপাতের ধান দুন তলায় যায়। ওই জায়গাও ব্রিজের নিচেও পানিটা থুইছে, এমিরাও পয়সা করে হিরম পানি বাইরে না, কষ্ট করে প্রত্যেক বছর ধান কাটা লাগে। এইভাবে যদি মনে করেন যে আমাদের কষ্ট করে ধান কাটার লাগে, এইভাবে পানিটা বাই করে দিলে আর আমাদের এই কষ্টটা হয় না। কৃষকরা জানান, ঢাকা রিচা মহাসড়কের পাশ ঘেঁষে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খালটি একসময় খরস্রোতা ছিল, কিন্তু ভরাট আর দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে বিস্তীর্ণ ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে। ইরিবোরো ধান রক্ষায় দ্রুত খালটি পুনঃখননের দাবি কৃষকদের। আপনারা যদি বিভিন্ন পয়েন্টে ছাড়াই দিয়ে খালটা ইছামতিতে প্রশস্ত করে দেন, এই পানি গড়ায় যায়, ইছামতিতে পড়লে পোড়া নদীতে বাড়িয়ে যাবে। কালফাট ব্রিজ 3টা বাদ দেওয়ার কারণে এমিরা উত্তর চক আমাদের পানিতে তলায় গেছে। কৃষি কর্মকর্তারাও বলছেন, খালটি পুনঃখনন হলে বোয়ালি, তেতুলিয়া, কাতরাসিন, বাসাইল, রাধাকান্তপুর সহ অন্তত 12টি মৌজার কয়েক হাজার বিঘা জমির ফসল রক্ষা পাবে। এই পানিটা পাস করে দেওয়ার জন্য যদি কার্যক্রম শুরু করা যায়, সেক্ষেত্রে এই জলাবদ্ধতা নিরসন করা যায়। এরই মধ্যে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর স্থানীয় প্রশাসন বলছে, জলাবদ্ধতা দূর করতে 2 কিলোমিটার এলাকায় খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানিটাকে অপসারণ করতে হবে যাতে ফসল কোনোভাবেই নষ্ট না হয়, সেই কার্যক্রম এখন চলমান আছে। পরবর্তীতে আমরা প্রকল্প গ্রহণ করে যে খালগুলো আমাদের পুনঃখনন করতে হবে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এই কাজ অব্যাহত রাখবো। চলতি মৌসুমে শিবালয় উপজেলায় 7,068 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,938 মেট্রিক টন। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।